গল্পের শুরু হয় একদল এক্সপ্লোরারকে দেখিয়ে, যাদের লিডার সোফিয়া। তারা সবাই প্রশান্ত মহাসাগরের গভীরে গবেষণায় ব্যস্ত। সোফিয়া এবং তাদের টিম একটি বিশাল ফিমেল শার্ক লেলিসকে খুঁজছে। হঠাৎ তাদের সিস্টেমে একটি অ্যালার্ট আসে, সেই হাঙর তাদের একদম কাছাকাছি অবস্থান করছে। সোফিয়া সঙ্গে সঙ্গে সবাইকে ডাইভ করার নির্দেশ দেয় এবং বলে তাকে পিছন থেকে ঘিরে ফেলতে। কিছু ডাইভার সঙ্গে সঙ্গে ঝাঁপ দেয়, আর তাদের মধ্যে ছিল সোফিয়ার হাজবেন্ড ক্রিস। কিছুক্ষণ অনুসন্ধানের পর তারা একটি ছোট মৃত তিমি মাছ দেখতে পায়, কিন্তু কেউ বুঝতে পারে না সে কিভাবে মারা গেল। ক্রিস কাছাকাছি গিয়ে দেখে তিমির শরীরে বিশাল কামড়ের দাগ। ঠিক তখনই হঠাৎ অসংখ্য মহিলা হাঙর বেরিয়ে আসে। বোঝা যায় এরা সবাই লেলিসের মেয়েরা। তারপর সমুদ্র কাঁপিয়ে লেলিস নিজের সামনে আসে। সবাই হতভম্ব হয়ে যায়, কারণ তার আকার আগের চেয়ে দ্বিগুণ হয়ে গেছে। মাত্র 2 মাস আগে যখন তারা শেষবার তাকে দেখেছিল তখন তার দৈর্ঘ্য ছিল 3 মিটার, আর এখন সে 7 মিটার লম্বা। সোফিয়া তৎক্ষণাৎ ক্রিসকে বলে তাড়াতাড়ি তার স্যাম্পল নাও, জানতে হবে কিভাবে এত দ্রুত সে বড় হচ্ছে। ক্রিস সাহস করে তার কাছে এগিয়ে যায়, কিন্তু লেলিস হঠাৎ ঝাঁপিয়ে পড়ে তার উপর। আর এই মুহূর্তে সোফিয়া আর ক্রিসের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সোফিয়া আতঙ্কে কেঁপে ওঠে, তারপর নিজেই সমুদ্রে নেমে যায় স্বামীকে খুঁজতে। নিচে গিয়ে সে দেখে পানিতে ভাসছে ক্রিসের কাটা হাত। অন্য কোনো ডাইভারদের কোনো চিহ্ন নেই। সোফিয়া বুঝে যায় তারা সবাই সেই শার্কের খাদ্য হয়ে গেছে। তবু সে হাল ছাড়ে না, ঠিক করে যেভাবেই হোক সে হাঙরটির স্যাম্পল নিয়ে ফিরবে। সে ধীরে ধীরে লেলিসের কাছাকাছি পৌঁছে যায়, স্যাম্পল নেওয়ার চেষ্টা করে, কিন্তু হাঙরটি আবার আক্রমণ করে। সোফিয়া ভাগ্যক্রমে একটি জালে আটকে যায়, আর হাঙরটি জাল টেনে তাকে গভীর সমুদ্রে নিয়ে যায়। অনেক চেষ্টা করার পর সোফিয়া জাল ছিঁড়ে নিজেকে মুক্ত করতে সক্ষম হয় এবং প্রাণে বেঁচে যায়। তারপর 3 বছর কেটে যায়। এবার দৃশ্য প্যারিসে। দুজন তরুণ শীর্ণ নদীতে মাছ ধরছিল। হঠাৎ তাদের জালে মাছের বদলে উঠে আসে একটি বোমা। তারা ভয় পেয়ে পুলিশকে খবর দেয়। খবর ছড়িয়ে পড়তে রিপোর্টাররাও চলে আসে। পুলিশ সবাইকে বোঝায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই মিসাইলগুলো ফেলা হয়েছিল। এগুলো নিয়ে এখন আর চিন্তার কিছু নেই, এগুলো এখন নিষ্ক্রিয় হয়ে গেছে। নদী এখন পুরোপুরি নিরাপদ। মানুষও আশ্বস্ত হয়, তারা ভাবে বিপদের কিছু নেই। এরপর দেখা যায় হোয়েল কনজারভেশন সেন্টার, যেখানে এখন সোফিয়া কাজ করে। সে এখন হাঙরের গবেষণা ছেড়ে দিয়ে শিশুদের মাছ আর সমুদ্রজীব নিয়ে শিক্ষা দেয়। একদিন লেকচারের সময় সে খেয়াল করে কিছু ছেলে তার দিকে তাকিয়ে হেসে কিছু বলছে। তারা ঠাট্টা করে বলে, তোমার স্বামী যে স্যাম্পল আনতে গিয়েছিল সেটা কোথায়? নাকি হাঙর তাকে খেয়ে শুধু স্যাম্পলটাই রেখে গেছে? সোফিয়ার চোখে পানি চলে আসে। সে কথা না বলে ক্লাস থেকে বাইরে চলে যায়। তখন একটি মেয়ে, যার নাম নোরা, সে তাকে থামিয়ে বলে, আমি তোমার সবচেয়ে বড় ভক্ত। তোমার সব রিসার্চ পড়েছি, বিশেষ করে সেই হাঙর সম্পর্কিত রিসার্চ। সোফিয়া নির্লিপ্ত গলায় বলে, আমি সেই গবেষণা অনেক আগেই ছেড়ে দিয়েছি, যেদিন আমার স্বামী মারা গিয়েছিল। সেদিন থেকেই আমি গবেষণা বন্ধ করে দিয়েছি। দয়া করে পুরনো কথা আমাকে আর মনে করিয়ে দিবে না, এতে আমার কষ্ট হয়। সে চলে যেতে চায়, কিন্তু নোরা বলে, আমি জেনেছি তুমি লেলিসের শরীরে একটা ট্র্যাকিং ডিভাইস বসিয়েছিলে। সোফিয়া অবাক হয়ে যায়। নোরা তাকে নিজের অর্গানাইজেশনে নিয়ে যায় বিস্তারিত কথা বলার জন্য। সেখানে জানা যায় নোরা সামুদ্রিক প্রাণীদের রক্ষার জন্য একটি সংগঠন তৈরি করেছে, আর সে প্রাণীগুলোর প্রতি অপরিসীম ভালোবাসা পোষণ করে। নোরা সোফিয়াকে জানায় গত 3 বছর ধরে সে লিলিসকে ট্র্যাক করছে, আর সে সোফিয়াকে এটাও জানায় যে লেলিস এখন শির নদীতে আছে। সোফিয়া চমকে ওঠে। সে বলে, এটা অসম্ভব, হাঙর তো ফ্রেশ ওয়াটারে বাঁচতে পারে না। নোরা শান্তভাবে বলে, ক্লাইমেট চেঞ্জ আর দূষণ তার স্বভাব পুরো পাল্টে দিয়েছে। এখন সে এই পানিতেও টিকে থাকতে পারে। আমাদের সংগঠন চেষ্টা করছে তাকে আবার সমুদ্রে ফিরিয়ে দিতে। এখানে কোনো কিছুর নিশ্চয়তা নেই, সে যে কোনো সময় মারা যেতে পারে। নোরা বলে, আমি আজ রাতে ডাইভ করব, তুমিও আমার সাথে চলো। আমরা দুজনে শার্কটাকে খুঁজে বের করে তাকে তার বাড়িতে অর্থাৎ সমুদ্রে ফিরিয়ে দিব। সোফিয়া বলে, ড্রাইভ? তুমি কি ভাবছো এটা এত সহজ? এটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তুমি এমন করলে নিজের প্রাণও হারাতে পারো। এটা কোনো সাধারণ মাছ না, এটা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শার্কগুলোর একটা। সোফিয়া চলে আসে এবং ঘরে পৌঁছে ক্রিসের শেষ মিশনের ভিডিওগুলো দেখে কেঁদে ফেলে। সেখানে ক্রিস বলে যাচ্ছিল সে এই মিশনে তাদের সাথে আছে। সোফিয়া নিজেকে দোষী ভাবে, মনে হচ্ছে সবটা তার কারণেই হয়েছিল।
অন্যদিকে দেখা যায় নোরা তার বন্ধু বিনের সঙ্গে শিন নদীতে একটা নৌকায় আছে। নোরা বিনকে জিজ্ঞাসা করে, তুমি আমার সঙ্গে নামবে না? বিন পানিতে নামতে অস্বীকৃতি জানায়। বিন বলে, তুমি যাও, আমি উপর থেকে সবকিছুর উপর নজর রাখছি। নোরা একাই পানিতে ড্রাইভ করে লিলিসকে খোঁজার জন্য। অন্যদিকে সোফিয়া তার সিস্টেমে লেলিসের মুভমেন্ট ট্র্যাক করছে। সে দেখে শার্কটি নোরার দিকে এগোচ্ছে। তখন সে পুলিশের কাছে কল করে জানায় যে নোরা একা নদীতে শার্ক খুঁজতে গিয়েছে। নোরা এখনও শার্ক খুঁজছে। হঠাৎ সে একটি গাড়ির কাছে পৌঁছায়। গাড়িটাতে শার্কের আক্রমণের দাগ রয়েছে। ঠিক তখনই পুলিশের গাড়ির সাইরেন বেজে ওঠে। নোরা বুঝে যায় পুলিশ এসে পৌঁছেছে। সে তৎক্ষণাৎ পানি থেকে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে আটক করে, কারণ এই নদীতে ডাইভ করা নিষিদ্ধ। সোফিয়াও ঠিক তখনই এসে দেখে নোরাকে পুলিশ ধরে ফেলেছে। সে আর কিছু করতে পারে না। সারা রাত সোফিয়া নদীর পাশে দাঁড়িয়ে লেলিসের মুভমেন্ট দেখার অপেক্ষা করে। পরদিন নোরা এখনো থানায়, কিন্তু সে পুলিশকে কিছুই বলে না। পুলিশ তাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি গোসল করার জন্য গিয়েছিলাম। তদন্তকারী অফিসারের নাম আদিল। আদিল বলে, তুমি বাইরে তখনই যাবে যখন সত্য কথা বলবে। তুমি সত্যি কথা আড়াল করছো, তুমি কি মনে করো আমি বোকা? নোরা বলে, বস, আমি শার্ককে খুঁজতে গিয়েছিলাম। আদিল হেসে বলে, তুমি আমার সঙ্গে মজা করছো? নদীতে শার্ক? এই পানি তো বিষাক্ত। এই শার্ক কোথা থেকে এসেছে? আদিল বিশ্বাস করতে চায় না। অন্যদিকে সোফিয়া এখনো সেই জায়গাতেই লেলিসের অবস্থান দেখছে। সে নড়বড়ে ভীত, কারণ শার্কটি তার খুব কাছেই। তখনই পুলিশ স্টেশন থেকে ফোন আসে। নোরার অনুরোধে তারা সোফিয়াকে ডেকেছে, যেন সে প্রমাণ করতে পারে শার্ক আসলেই নদীতে আছে। ঠিক তখনই পুলিশের সন্ধানকারীরা নদীর তীরে একটি মৃতদেহ পায়। সোফিয়া দৌড়ে এসে লাশ দেখে। তার অর্ধেক অংশ যেভাবে খেয়ে ফেলা হয়েছে, এটা দেখে মনে হচ্ছে বিশাল জীব সেটি ছিঁড়ে নিয়েছে। সোফিয়া বলে, এটা ঠিক শার্কের কাজ লাগছে। সোফিয়া থানায় গিয়ে এক নারী তদন্তকারীকে লেলিস সম্পর্কে যা জানে সব জানায়। সে জানায় এই শার্কটা অনেক বিপজ্জনক। যেমনটা সবাই ভাবছে তার থেকেও এই শার্কটা অনেক বেশি বিপজ্জনক। তার আকার দ্রুত বেড়ে চলেছে এবং আমরা একটি বিশেষজ্ঞ টিম চাই যাতে এটিকে নিরাপদভাবে তার প্রাকৃতিক সমুদ্রে ফিরিয়ে দেওয়া যায়। না হলে যদি এটা এখানে থাকে তখন যে কেউ যে কোনো মুহূর্তে মারা পড়তে পারে। কিন্তু নোরা ভেবেই বসেছে সোফিয়া আর পুলিশ এই শার্কটাকে মারবে। তাই নোরা এখন আরও বেশি উৎসাহী হয়ে শার্কটাকে রক্ষায় নেমেছে। সে লুকিয়ে সোফিয়া ও আদিলকে নির্দেশ দেয় যে শার্কটা নিরাপদভাবে সমুদ্রে পৌঁছে দিতে হবে। পরের দৃশ্যে সোফিয়া ড্রাইভারদের দল নিয়ে শির নদীতে আসে শার্কটাকে ধরার জন্য, আর নোরা চুপ করে তাদের পেছনেই থাকে। দূর থেকে লেলিসের মুভমেন্ট মনিটর করে। সোফিয়া ও তার দল ট্রাকার ব্যবহার করে লিলিসের লোকেশন ফিক্স করে। ড্রাইভাররা দ্রুত স্যুট পরে নদীতে নেমে যায়। নোরা ভাবছে তারা হয়তো লিলিসকে মেরে ফেলবে। তখনই সে দ্রুত তার বন্ধু বিনকে কল করে এবং বলে, ট্রাকার সিস্টেম হ্যাক করে দাও, যাতে ড্রাইভাররা শার্কের লোকেশন ট্র্যাক না করতে পারে। নোরার বন্ধু বলে, ঠিক আছে। সে তার কথা মেনে নেয় আর সিস্টেম বন্ধ করে দেয়। তখনও ড্রাইভাররা পানির মধ্যে লেলিসকে খুঁজতে থাকে এবং তারা লেলিসের খুব কাছে চলে আসে। তারা তার গতিবিধি অনুভব করতে শুরু করে। ঠিক তখনই ট্র্যাকার হঠাৎ বন্ধ হয়ে যায় এবং তারা লোকেশন ধরতে পারে না। তাই সবাই দ্রুত উপরে উঠে আসে। শার্ক তাদেরকে মেরে ফেলার আগেই তারা উপরে উঠে আসে। আদিল অবাক হয়ে যায় কিভাবে হঠাৎ ট্র্যাকার বন্ধ হয়ে গেল। সে সোফিয়াকে বলে, আমার সন্দেহ হচ্ছে এটা তুমি করেছো। এটার পিছনে তোমার হাত আছে। আদিল অনেক রেগে যায় এবং বলে, কসম করে বলছি, যদি কনফার্ম হয়ে যায় যে এটা তুমি করেছো তাহলে এটা হবে তোমার জীবনের শেষ দিন। সোফিয়া তার এই কথায় ক্ষুব্ধ হয়ে যায় এবং সেখান থেকে চলে গিয়ে লুকিয়ে থাকা নোরাকে দূর থেকে দেখে ফেলে এবং এটা দেখেই সে বুঝে যায় নোরাই ট্র্যাকার সিস্টেম নষ্ট করে দিয়েছে। রাতে আদিল তার অফিসারের সঙ্গে কথা বলছে এবং বলে, আমাদের নদীর আশপাশে সব বাধা বসিয়ে দিতে হবে যতক্ষণ না আমরা ওই শার্কটাকে ধরতে পারি। তার অফিসাররা বলে, আমরা এমনটা করতে পারি না, কারণ কয়েকদিনের মধ্যেই এখানে একটা বড় রেস উৎসব শুরু হতে যাচ্ছে। সেটা যে কোনো অবস্থাতেই বাতিল করা যাবে না। পরে জানা যায় ওই উৎসবটি একটা বড় সাঁতার প্রতিযোগিতা, যা শির নদীতে অনুষ্ঠিত হতে চলেছে এবং দেশের সেরাদের মধ্যে প্রফেশনাল সাঁতারুরা অংশগ্রহণ করবে। স্পষ্টতই সিটি মেয়র এই উৎসব বাতিল করবেন না, কারণ এতে $1 বিলিয়নেরও বেশি খরচ হয়ে গেছে।
আদিল হতাশ হয়ে পড়ে এবং সোফিয়া সম্পর্কে সার্চ করে জানতে পারে তার শেষ মিশনের পর কি হয়েছিল। তার স্বামী ও পুরো টিম মারা গেছে আর সে নিজেকে এ ব্যাপারে দোষী মনে করে। আদিল কষ্ট পায় তার সঙ্গে সে খারাপ ব্যবহার করেছে। পরের দিন নোরা একটি ভিডিও বানায় যেখানে সে শার্কদের উপর করা নির্যাতন নিয়ে কথা বলে। সে বলে প্রতি বছর লক্ষ লক্ষ শার্ক মারা যায় শুধু বিউটি প্রোডাক্টের উপকরণ বা ধনীদের খাবারের জন্য। নোরা বলে এই প্রাণীগুলোরও বাঁচার অধিকার আছে। সে তার মতো তরুণদেরকে তার অর্গানাইজেশনে যোগ দেওয়ার জন্য বলে। সে লেলিস শার্ক থেকে সমুদ্রে পৌঁছতে সাহায্য করার জন্য। অবাক করা ব্যাপার, ভিডিওটি লক্ষ লক্ষ ভিউ পায় এবং তার টিম শত শত তরুণরা যোগ করে। সবার উদ্দেশ্য একই, লেলিসকে নিরাপদ সমুদ্রে পৌঁছে দেওয়া। এরপর আদিল সোফিয়ার কাছে গিয়ে বলে, আমি ক্ষমা চাই আমার খারাপ ব্যবহারের জন্য এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমাকে সিটি মেয়রের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তুমি তাকে সবটা বোঝাও। এরপর আদিল সোফিয়াকে মেয়রের কাছে নিয়ে যায়। সোফিয়া মেয়রকে পুরো কাহিনী বলে এবং সাঁতার প্রতিযোগিতা বন্ধ করার অনুরোধ করে। কিন্তু মেয়র বলে হাজার মানুষ এখানে থাকবে এবং উৎসব ঠিক সময় শুরু হতে হবে। এটা বিশাল উৎসব, কোনোভাবেই এটা বাতিল করা যাবে না। সোফিয়া রেগে বলে এই উৎসব বাতিল করা দরকার, না হলে তুমি শত শত মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ। যদি তারা নদীতে নামে লেলিস একজন একজন করে সবাইকে খেয়ে ফেলবে। তুমি জানো কি লেলিস পৃথিবীর সব থেকে ভয়ানক শার্কগুলোর একটি, যাকে কেউ কাবু করতে পারে না। মেয়র জবাবে বলে, পরিষ্কার করে শুনে নাও, উৎসব বাতিল হবে না। সরকারের এখানে $1 মিলিয়ন খরচ হয়েছে। তারপর মেয়র পুলিশকে নির্দেশ দেয় যে কোনো মূল্যে ওই শার্কটিকে মেরে ফেলতে। পুলিশ সোফিয়ার কাছে সাহায্য চায়। সোফিয়া বলে, আমি একটা প্ল্যান করব, আমরা তাকে নদী থেকে বের করে সমুদ্রে ফিরিয়ে দেব। সে একটি পরিকল্পনা বানায়, বিশেষ করে ফ্রিকোয়েন্সির মাধ্যমে শার্কটিকে ট্র্যাপে ফেলা হবে এবং অল্প সময়ের জন্য অচেতন করে সমুদ্রে স্থানান্তর করা হবে। কিন্তু প্ল্যান শুরু হওয়ার আগেই বেন এসে স্বীকার করে যে সে ট্র্যাকার সিস্টেমটি নষ্ট করেছিল এবং এটা নিয়ে সে অনুতপ্ত। বিষয়টি কেবল তাই নয়, নোরা লেলিসের লোকেশন ট্র্যাক করে ফেলেছে এবং আজই তাকে সমুদ্রে নিয়ে যাওয়ার প্ল্যান করছে। সে জানায় শার্কটি এখন সেভারেস্ট ট্যাঙ্কের কাছে আছে। সে সোফিয়া এবং পুলিশকে বলে নোরাকে আটকাতে, কারণ সেখানে কিছু তরুণও নোরাকে সমর্থন করার জন্য যেতে পারে এবং সেভারেস্ট এলাকা অত্যন্ত সংকীর্ণ এবং বিপজ্জনক। সোফিয়া বলে, ঠিক আছে, তুমি আমাদেরকে এটা জানিয়েছো, তার জন্য ধন্যবাদ। সে রাগ করে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে আশ্বাস দিচ্ছি তোমার বন্ধুকে বাঁচাবো। রাতে আমরা দেখি নোরা, বেন আর অপর সংগঠনের বাকি সদস্যরা সেভারেস্ট এলাকায় পৌঁছে গেছে এবং মিশনের জন্য প্রস্তুত হচ্ছে। বেনকে একটু নার্ভাস লাগছে, যেন সে কিছু লুকিয়ে রাখছে, কিন্তু সে বলে, আমি শুধু তোমাদের জন্য ভাবছি। তারপর নোরা পানিতে নামার জন্য প্রস্তুতি নিতে থাকে। সে পানিতে নামে এটা প্রমাণ করার জন্য যে শার্কদেরকে মানুষের হুমকি ভাবা হয়, আসলে সব সময় এটা সত্য নয়। সে অপেক্ষা করতে থাকে লেলিসের জন্য। ঠিক তখনই সোফিয়া, আদিল এবং পুলিশ এসে তাকে বলে তখনই পানি থেকে উঠে আসতে, কিন্তু মেয়েটি জেদ ধরে বলে সে তার মিশন শেষ করবে। সোফিয়া চিৎকার করে ওঠে আর বলে, তুমি এটা ভুল করছো, এই শার্কটা তোমার চেয়েও অনেক বড়। কিন্তু নোরা উত্তেজিত হয়ে শার্কটার কাছে যায় এবং তাকে ছুঁতে চেষ্টা করে যেন তার সোনার ডিভাইস থেকে লোকেশন ধরা যায়। হঠাৎ করে আদিল পানিতে লাফ দিয়ে নোরাকে বাঁচাতে চেষ্টা করে, কিন্তু শার্কটা রেগে যায় এবং নোরার উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে গিলে ফেলে। ওই মুহূর্তে সারা এলাকা হাহাকার শুরু হয়ে যায়। সব ছেলেমেয়েরা ভয়ে পালাতে শুরু করে এবং তাদের এই স্বপ্নের মতো পরিকল্পনা শার্ককে বাঁচানোর তাদেরকেই ভাসিয়ে নিয়ে যায়। প্রত্যেকে এখন নিজের জীবন রক্ষা করতে ব্যস্ত, কিন্তু দুর্ভাগ্যবশত জায়গাটা খুব সংকীর্ণ এবং অনেকেই পালাতে পারে না। লেলিসের মেয়ে তাদেরকেও ধরে ফেলে। চারপাশে মানুষের টুকরো টুকরো দেখা যাচ্ছিল, পানি লাল রক্তে রাঙানো। আহতদের প্যারিসের হাসপাতালে নেওয়া হয়। সেখানে সোফিয়া শক অবস্থায় দাঁড়িয়ে থাকে। সে কিসের সাক্ষী হলো সে বিশ্বাস করতে পারে না। সে কাঁদতে থাকে, তার স্বামী ও পুরনো টিমের কথা মনে পড়ে। তখন আদিল তার পাশে এসে বসে শান্ত করার চেষ্টা করে। কিছুক্ষণ পর সোফিয়া ও আদিলকে আবার সেভারেস্ট এলাকায় ডাকা হয়। তারা যখন পৌঁছায়, পুলিশ সেই শার্কের কন্যাটিকে মেরে ফেলেছে। ল্যাবে নিয়ে যাওয়া হয় যাতে সোফিয়া ওই লাশ নিয়ে রিসার্চ করতে পারে, হয়তো কোনো ক্লু পাওয়া যাবে। তখনই সোফিয়া জানতে পারে শার্কটি মাত্র 2 মাসের এবং সেটা প্রেগনেন্টও ছিল
এবং সোফিয়া লেলিসের এত বড় হওয়ার কারণটাও জেনে ফেলে এবং হয়রান করা বিষয় হলো এই ফিমেল শার্কগুলো কোনো প্রকার মেল শার্কের সাথে মিলন না করেই বাচ্চা দেয়, মানে পুরুষ শার্ক ছাড়াই স্বয়ং সম্পূর্ণ প্রজনন সম্ভব। সোফিয়া বুঝতে পারে এটি একটি ভয়ানক বিপদ। কয়েক মাসের মধ্যেই লেলিসের সংখ্যা ভয়াবহভাবে বেড়ে যাবে এবং মানুষের জন্য এটি বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে। তাই লেলিস এবং তার গোত্রকে পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করা না হলে পরিণতি মারাত্মক হবে, না হলে তারা মানুষকে নিশ্চিহ্ন করে দিবে। পরের দিন সোফিয়া এবং তার টিম মেয়রের অফিসে যায় এবং সব নতুন তথ্য শোনায়। মেয়র রেগে যায়, মিশন ব্যর্থ হয়েছে এবং সাঁতার উৎসব শুরু হতে আর কয়েক ঘন্টা বাকি। তিনি বলে যে কোনো মাধ্যমে ওই শার্কটাকে মেরে ফেলতে। সোফিয়া অবাক হয়ে প্রশ্ন করে, তোমার কাছে টাকা কি মানুষের জীবনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ? মেয়র রেগে তাকে বের করে দেয়, ঘোষণা করে যে শার্কটি মারার দায়িত্ব এখন সেনাবাহিনীর উপর হস্তান্তর করা হবে। তারপর সোফিয়া ও আদিল একটি ক্যাফেতে বসে কথা বলে। সোফিয়া বলে যদি উৎসব বাতিল না হয় তবে বড় একটি বিপর্যয় হবে, কারণ মেয়র অনেক বেশি টাকার লোভী এবং সে প্রতিযোগিতা যে কোনো মূল্যে করাবেই। আদিল বলে চলো একসঙ্গে বিশ্বকে বাঁচাই। তারা মেয়রের অজান্তেই শার্কটিকে মারার পরিকল্পনা করে। আদিল তার বন্ধুদের জানায় এবং সাহায্য চায়। সবাই রাজি হয়ে যায়। একটি টিম গঠন করে। প্রথমে 2 জন বোমা বিশেষজ্ঞকে ডাকা হয়। তারা পানিতে ডায়নামাইট বসাতে পারে, সেগুলো দিয়ে লেলিসকে ধ্বংস করা যায়। উৎসবের দিন সোফিয়া, আদিল ও পুরো টিম নদীতে ডুব দেয় এবং শার্কদের দিকে এগিয়ে যায় তাদের মূল আবাস স্থানে বোমা বসানোর জন্য। এদিকে মেয়র উৎসবের উদ্বোধন করছে। সে কিছুই জানে না আদিল ও সোফিয়ার পরিকল্পনা সম্পর্কে। সেনাবাহিনী তাদের নৌকায় প্রস্তুত। সোফিয়ার টিম শার্কদের প্রধান অঞ্চলে পৌঁছে যায় এবং সেখানে হাজার হাজার শার্ক দেখতে পায়। সোফিয়া তার দলকে থামতে বলে, কারণ শার্করা মানুষদের অস্বাভাবিক গতিবিধি অনুভব করে আক্রমণ করে। একদিকে উৎসব শুরু হয়, সাঁতারুরা পানিতে ঝাঁপ দেয়। সোফিয়া এবং তার দল বোমা বসানোর কাজ শেষ করে। এরপর তারা দ্রুত উপরে উঠে আসতে চেষ্টা করে, কিন্তু বোমাটি আগেই ফেটে যায়। এতে অনেকে আহত হয়। সোফিয়া আদিলকে টেনে তাড়াতাড়ি উপরে নিয়ে আসে। টিমমেটরা তাকে নৌকায় টেনে তোলে কারণ সে আহত। সোফিয়া সিদ্ধান্ত নেয় সে একা আবার নিচে যাবে, নিশ্চিত করে দেখার জন্য লেলিস মারা গেছে কিনা। কিন্তু সে নিচে গিয়ে দেখে লেলিস এখনো জীবিত। হঠাৎ লেলিস নৌকায় আক্রমণ করে টিমকে উল্টে দেয় এবং পুরো টিমকে হত্যা করে। ভাগ্যক্রমে আদিল ও সোফিয়া বেঁচে যায় এবং উপরে উঠে আসে। তারা দেখে শার্কগুলো সাঁতারুদের দিকে এগোচ্ছে। তখন তারা দুজন আবার পানিতে ঝাঁপ দেয় যাতে তারা লেলিসকে থামাতে পারে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। শার্কগুলো ইতিমধ্যেই সাঁতারুদের কাছে পৌঁছে গেছে এবং একে একে সবাইকে ছিঁড়ে খেতে শুরু করে। মুহূর্তের মধ্যেই নদীর পানি রক্তে লাল হয়ে যায়। চারদিকে ভেসে বেড়াচ্ছে মানুষের দেহের টুকরো অংশ। সেটা এলাকা জুড়ে চিৎকার, কান্না আর আতঙ্কে ভরে যায়। ঠিক তখনই সেনাবাহিনী পৌঁছায় এবং লেলিসের দিকে গুলি চালাতে শুরু করে, কিন্তু সেই গুলিতে তার কিছুই হয় না। সবচেয়ে ভয়াবহ বিপদ হলো নদীর নিচে ইতিমধ্যেই অনেক বোমা বসানো ছিল। যদি কোনো গুলি সেগুলোর একটিতেও লাগে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। আর সেটাই ঘটে। এই গুলি সরাসরি এসে একটি বোমায় লাগে এবং ভয়ানক বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই গোটা শহর ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের আঘাতে বিশাল এক সুনামি তৈরি হয়, পুরো প্যারিস শহরকে গিলে নেয়। অসংখ্য মানুষ ডুবে যায়, তাদের মধ্যে সোফিয়া আর আদিলও ছিল। সোফিয়া কোনোভাবে পানির উপরে উঠে আসে আর দেখতে পায় আদিল অচেতন অবস্থায় ভেসে আছে। সে প্রাণপণ চেষ্টা করে তাকে একটি নিরাপদ জায়গায় নিয়ে আসে। দুজনে মিলে একটি বড় লোহার টুকরোর উপর উঠে বসে। কিছুক্ষণ পর আদিলের ধীরে ধীরে জ্ঞান ফিরে। সে দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করে, আমরা কি সফল হয়েছি? শার্কটি কি মারা গিয়েছে? সোফিয়া তার দিকে তাকায়, তার চোখে পানি টলমল করছে, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হয় না। আদিল চারপাশে তাকিয়ে হতভম্ব হয়ে যায়। পুরো প্যারিস শহর পানির নিচে তলিয়ে গেছে আর চারদিকে অসংখ্য শার্ক ভেসে বেড়াচ্ছে। এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।